আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নচূড়া একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে। এই গতি অধ্যায়ে যে টপিকস গুলা রয়েছে সেগুলো হচ্ছে এগুলা। 1 নম্বর টপিক হচ্ছে স্থিতি ও গতি, 2 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার গতি, 3 নম্বর হচ্ছে স্কেলার ও ভেক্টর রাশি, 4 নম্বর হচ্ছে দূরত্ব ও সরণ, 5 নম্বর হচ্ছে দ্রুতি ও বেগ, 6 নম্বর হচ্ছে ত্বরণ ও মন্দন, 7 নম্বর হচ্ছে গতির সমীকরণ, 8 নম্বর হচ্ছে পড়ন্ত বস্তুর গতি। এই 8টি টপিক আমাদের ভালোভাবে পড়তে হবে এবং এই গতির সমীকরণগুলা কোথায় কোনটা ব্যবহার করব সেটা ভালোভাবে বুঝতে হবে। চলেন এখন আমরা আমাদের প্রথম টপিক স্থিতি এবং গতি নিয়ে শুরু করি। তাহলে আমাদের প্রথম টপিকটা হচ্ছে স্থিতি ও গতি। সাধারণত কোনো একটা নবম শ্রেণীতে প্রথম প্রথম সায়েন্স নিছে এরকম কোন একটা স্টুডেন্ট থেকে যদি স্থিতি এবং গতি সম্পর্কে জিজ্ঞেস করি, তখন সে আমাদেরকে সাধারণত উত্তর দেবে কোনো কিছু দাঁড়ায় আছে মানে স্থির, আর কোনো কিছু চলতেছে মানে গতি। কিন্তু আর আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তাহলে আমাদের বিষয়টা আরো ভালোভাবে জানতে হবে। এখন স্থিতি, কোন একটা বস্তু স্থিতিশীল নাকি গতিশীল তা জানতে হলে আগে আমাদের বুঝতে হবে কোন একটা বস্তুর অবস্থানকে আমরা কিভাবে প্রকাশ করছি। তাহলে অবস্থান, অবস্থানকে আমরা কোন একটা বস্তু স্থিতিশীল নাকি গতিশীল তা জানতে হলে আমাদের আগে বুঝতে হবে কোন একটা বস্তুর অবস্থানকে আমরা কিভাবে প্রকাশ করছি। মনে করো আমি তোমাদের রায়হান ভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো, কোথায় আছো, কোথায় আছো। তখন সে আমাকে উত্তর দিল আমি 10 মিটার দূরে আছি। দূরে আছি। তোমার কি মনে হয় এই উত্তর দ্বারা আমরা তার অবস্থানটা, আমাদের রায়হান ভাইয়ের অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করতে পারেছি, নির্ণয় করতে পেরেছি? নিশ্চয় না। তাহলে এখন ভাইয়াকে আমরা আরো একটা প্রশ্ন করব। তখন আমরা আবার জিজ্ঞেস করবো ভাইয়াকে আপনি কি 10 মিটার দূরে, কোথায় হতে কোথা থেকে 10 মিটার দূরে আছেন। তখন ভাইয়া আমাদের উত্তর, ভাইয়াকে আমরা প্রশ্ন করলাম হচ্ছে কোথা থেকে কোথা থেকে। তখন ভাইয়া আমাদের উত্তর দিল আমি স্বপ্নছোড়া একাডেমি থেকে 10 মিটার দূরে আছি। স্বপ্নছোড়া একাডেমি থেকে 10 মিটার দূরে আছে। তোমার কি মনে হয় এর দ্বারাও কি আমরা ভাইয়ার অবস্থানটা সঠিকভাবে নির্ণয় করতে পেরেছি? নিশ্চয় না। তাহলে আমাদের কিন্তু মনে করো এটা আমাদের স্বপ্নচোরা একাডেমি। ভাইয়া এদিক থেকেও 10 মিটার দূরে থাকতে পারে, এদিক থেকেও 10 মিটার দূরে থাকতে পারে, এদিক থেকেও 10 মিটার দূরে থাকতে পারে, এদিক থেকে 10 মিটার দূরে থাকতে পারে। এখন কোন দিকে আছে ভাইয়া কি সেটা আমাদের বলছে? নিশ্চয় বলে নাই। তাহলে আমাদের এখন ভাইয়াকে আবার প্রশ্ন করতে হবে আপনি কোন দিক স্বপ্নচোরা একাডেমির কোন দিক থেকে 10 মিটার দূরে আছেন। তখন ভাইয়াকে আমরা প্রশ্ন করলাম হচ্ছে কোন দিকে। ভাইয়াকে আমরা প্রশ্ন করলাম হচ্ছে কোন দিকে। তখন ভাইয়া আমাদের উত্তর দিল আমি পূর্ব দিকে 10 মিটার, স্বপ্নচোরা একাডেমি থেকে 10 মিটার দূরে আছি। এখানে দেখো ভাইয়ের অবস্থানটা জানার জন্য আমাদেরকে ভাইয়াকে 3টা প্রশ্ন করতে হলো। তাহলে আমাদের সাধারণত কোনো একটা বস্তুর অবস্থান জানার জন্য
তিনটা প্রশ্ন করতে হয়। তো ভাইয়া মনে করো সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে সময় গড়িয়ে গড়িয়ে সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, রাত হচ্ছে, কিন্তু ভাইয়ার অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। তখন আমরা স্বাভাবিকভাবে তো বলতে পারবো ভাইয়া স্থির। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে ভাইয়া 10 মিটার, 15 মিটার, 20 মিটার এগিয়ে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারবো ভাইয়া গতিশীল। ভাইয়া গতিশীল। তাহলে বোঝা গেছে আপাতত স্থিতি, আমরা আপাতত বুঝতে পারছি স্থিতি কিরকম, গতি কিরকম। এখন কথা হচ্ছে ভাইয়ার অবস্থান জানার সময় আমরা ভাইয়াকে দ্বিতীয় প্রশ্নটা করেছিলাম হচ্ছে কোথা থেকে আপনি 10 মিটার দূরে আছেন। তখন ভাই আমাদের উত্তর দিছিল আমি স্বপ্নচূড়া একাডেমি থেকে 10 মিটার দূরে আছি। এই কোথা থেকে শব্দটার ফিজিক্সের ভাষায় একটি সুন্দর নাম আছে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে ভাইয়াকে আমরা অবস্থান জানার সময় দ্বিতীয় প্রশ্নটা করছিলাম কোথা থেকে আপনি 10 মিটার দূরে আছেন। ভাই আমাকে উত্তর দিয়েছিল স্বপ্নচূড়া একাডেমি থেকে 10 মিটার দূরে আছে। এই কোথা থেকে এর দ্বারা বোঝা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে ভাইয়ের অবস্থান জানার সময় আমাদের প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে স্বপ্নচূড়া একাডেমি। চলেন আমরা অবস্থান এবং প্রসঙ্গ কাঠামো শব্দটা আরেকটু ভালোভাবে বুঝি। মনে করো আমাদের একটা ছোট্ট পিচ্চি বন্ধু আছে, তার নাম হচ্ছে বল্টু। বল্টু একদিন গাছের নিচে বসেছিল, 10 মিটার দূরে একটি আম পড়ছিল, সে আমটা নেওয়ার জন্য সে এখানে সেখানে দিল। কিন্তু সময় গড়িয়ে গড়িয়ে সকাল হচ্ছে, রাত হচ্ছে, দুপুর হচ্ছে, কিন্তু বল্টুর অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। কার সাপেক্ষে হচ্ছে না? গাছটার সাপেক্ষে। তাহলে এখানে গাছটাকে প্রসঙ্গ কাঠামো, কিন্তু যদি গাছটার সাপেক্ষে, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর বল্টুর অবস্থানও পরিবর্তন হচ্ছে, 10 মিটার, 15 মিটার, 20 মিটার, 30 মিটার এভাবে করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বল্টুর কি হচ্ছে? অবস্থানের পরিবর্তন হচ্ছে। অবস্থানের পরিবর্তন যেহেতু হচ্ছে, কার সাপেক্ষে হচ্ছে? গাছটার সাপেক্ষে। এখানে গাছটাকে প্রসঙ্গ কাঠামো। তাহলে তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ বল্টুর অবস্থানের পরিবর্তন হচ্ছে, তার মানে এটা আমরা বুঝে নিব এটা হচ্ছে গতি। আর যদি 10 মিটার সকাল সময় গড়িয়ে গড়িয়ে সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, রাত হচ্ছে, কিন্তু বল্টুর অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, কার সাপেক্ষে হচ্ছে না? গাছটার সাপেক্ষে, তার মানে বল্টু স্থির। তাহলে আমরা বুঝে নেব বস্তু বল্টু বর্তমানে স্থির রয়েছে। তাহলে আশা করছি আমরা এই দুটা অবস্থান এবং প্রসঙ্গ কাঠামো শব্দটা ভালোভাবে বুঝতে পেরেছি। কিন্তু আমাদের পরীক্ষায় জ্ঞানমূলক শব্দে স্থিতি এবং গতির সংজ্ঞা এসে থাকে। চলো আমরা সংজ্ঞাগুলো ভালোভাবে ক্লিয়ার করি। এখন আমরা জানবো স্থিতির সংজ্ঞা নিয়ে। আমরা জানি স্থিতি নাকি গতি জানার জন্য দুইটা জিনিস স্পষ্ট করতে হয়, একটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অবস্থান। তাহলে সময়ের সাথে সাথে সময়ের পরিবর্তনের পরিবর্তনের সাথে 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 প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে 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 কোনো বস্তুর যদি কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন না হয় তখন
তাকে কি বলে? তখন তাকে স্থিতি বলে। আমরা ওই এক্সাম্পল বোঝানোর সময় বলছিলাম বোল্টের ক্ষেত্রে এই বোল্ট 10 মিটার দূরে গেছিল, সময় গড়িয়ে গেলে সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, কিন্তু বোল্টের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। কার সাপেক্ষ হচ্ছে না? গাছটার সাপেক্ষ ছিল না। তার মানে এখানে গাছটাকে প্রসঙ্গ কাটাবো, বোল্ট কত দূরে রয়েছে? 10 মিটার দূরে অবস্থান করছিল। তার মানে অবস্থানটা ক্লিয়ার ছিল, এখানে প্রসঙ্গ কাঠামো ক্লিয়ার ছিল, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে বোল্টের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছিল না। তার মানে আমাদের সংজ্ঞা ওইটা থেকে বুঝতে পারছি, সংজ্ঞাটাকে দেখো, সময়ের পরিবর্তনের সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রসঙ্গ কাঠামো শব্দটা এখানে আসছে। প্রসঙ্গ কাঠামো শব্দটা আসছে দেখো, এবং অবস্থান শব্দটা আসছে। তার মানে আমাদের স্থিতির সংজ্ঞাটা আশা করি স্থিতির সংজ্ঞাটা আমরা আশা করি ভালোভাবে বুঝতে পারছি। চলো আমরা এবার গতির সংজ্ঞাটা শিখি। তোমরা একটা কাজ করো, আমার যেহেতু লিখতে সমস্যা হচ্ছে তাই আমি এখানে স্থিতির জায়গায় গতি করে দিই। এবং এখানে না হয় শব্দটা হয় করে দিলাম। তার মানে এখানে দেখো, গতির সংজ্ঞাটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয়, সেটা হচ্ছে গতি। এক্সাম্পল বোঝানোর সময় আমরা বলছিলাম সময়ের সাথে সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে বোল্ট 10 মিটার, 15 মিটার, 20 মিটার এভাবে এগিয়ে যাচ্ছিল। তার মানে বোল্টের অবস্থানের পরিবর্তন হচ্ছিল। কার সাপেক্ষে হচ্ছিল? ওই গাছটার সাপেক্ষে। তার মানে এখানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হচ্ছিল, কার? বোল্টের হচ্ছিল। তার মানে এর দ্বারা বুঝতে পারছি, এক্সাম্পল সহ সহ আমরা গতির সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে পারছি। এখন চলো, এখন কথা হচ্ছে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস আছে। একটা হচ্ছে পরম স্থিতি, পরম স্থিতি, একটা হচ্ছে পরম স্থিতি, আর একটা হচ্ছে পরম গতি। মনে পৃথিবীতে কতগুলো পরম সত্য জিনিস আছে, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী তার নিচ এককে কেন্দ্র করে ঘুরে, এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরে। এগুলো হচ্ছে পরম সত্য কথা। আর এখানে পরম স্থিতি কথাটা হচ্ছে কোনো বস্তু যদি সবার সাপেক্ষে স্থির থাকে, সেটা হচ্ছে পরম স্থিতি, পরম স্থিতি। কিন্তু দেখো, আমাদের পৃথিবী ওঠাও এক প্রকার গতিশীল, সে তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। আবার পৃথিবী আবার সূর্যকে কেন্দ্র করেও ঘুরে। তাহলে আমরা আপাতপক্ষে মনে হয় না আমরা সবাই গতিশীল, এরকম মনে হয় না। হওয়ারই কথা, এটা স্বাভাবিক বিষয়। তারপর আপাতপক্ষে পৃথিবীতে কোনো বস্তুই পাওয়া যায় না যা সবার সাপেক্ষে স্থির, এরকম কোনো বস্তু পাওয়া যায় না। আসলে স্থিতিশীল কিংবা গতিশীল এগুলো হচ্ছে সবই আপেক্ষিক বিষয়। কোনো বস্তুই পরম স্থিতি থাকে না, কোনো বস্তুই গতিতে পরম গতিতে থাকে না। স্থিতিশীল এবং গতিশীল এগুলো হচ্ছে আপেক্ষিক বিষয়। আশা করছি স্থিতি এবং গতি এই টপিকটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব আমরা আমাদের দ্বিতীয় টপিক নিয়ে। আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে বিভিন্ন প্রকার গতি। পৃথিবীতে অনেক প্রকার গতি রয়েছে, কিন্তু আমাদের বইয়ে এই 5 প্রকার গতি রয়েছে। প্রথম গতিটা হচ্ছে আমাদের রৈখিক গতি। এটা হচ্ছে, মনে করো তুমি একটা সোজা রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, এটাও এক প্রকার রৈখিক গতি। অর্থাৎ কোনো বস্তু যদি কোনো ব্যক্তি বা বস্তু যদি একটি সরল রেখা বরাবর চলতে থাকে, সেটা হচ্ছে রৈখিক গতি। তারপর আমাদের সেকেন্ড গতিটা হচ্ছে ঘূর্ণয়ন গতি।
যেমন মনে করো আমাদের পৃথিবীর গতি, পৃথিবী না তার নিচ অক্ষের সাপেক্ষে যেহেতু ঘুরছে, তাহলে পৃথিবীর গতি, আমাদের ফ্যানের গতি, এগুলো হচ্ছে ঘূর্ণয়ন গতি। তারপর আসতে চলন গতি। চলন গতিতে চলন গতি যে মানে ওয়ান কাইন্ড অফ মোশন, অর্থাৎ তুমি কোন পথে যাচ্ছ, বৃত্তাকার পথে যাচ্ছ নাকি সরলরেখা বরাবর যাচ্ছ নাকি কৌণিক বৃত্তাকার পথে যাচ্ছ, তা ম্যাটার করে না। চলা মানে চলার পথকে কি বলে? গতি বলে। চলন গতি হচ্ছে চলার পথকে গতি বলে, এরকম। আর পর্যাবৃত্ত গতি, আরেকটা হচ্ছে স্পন্দন গতি। পর্যাবৃত্তি পিরিয়ডিক মোশন, এটা হচ্ছে সরল স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন। এর মধ্যে একটা পার্থক্য রয়েছে। পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে যে গতিটা বারবার হয়, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। যেমন ফ্যানের গতি, বৈদ্যুতিক ফ্যানের গতি, এটা যেহেতু বারবার হচ্ছে, সেটাও এক প্রকার পর্যায়বৃত্ত গতি। আর স্পন্দন গতিটা হচ্ছে কোনো একটা বস্তু একটা টোটাল পর্যায়কাল সম্পূর্ণ করছে, তার যে টাইমিংটা লাগে তার অর্ধেক সময় একদিকে যাবে, বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে যাবে। মনে করো একটা সরল দোলক, যেহেতু ধরো মনে করো আমি সরল দোলকটা নাড়ে দিলাম, তখন সে সরল দোলকটা পর্যায়কাল সম্পূর্ণ করতে 2 সেকেন্ড সময় লাগলো, তখন তার মানে সে পর্যায়কালের 1 সেকেন্ড সময় ছিল এইদিকে, আর বাকি 1 সেকেন্ড সময় ছিল আর একদিকে। এর দ্বারা তার মানে বোঝা যায় কোনো একটা বস্তু আহ, যে পর্যায়কালটা সম্পূর্ণ করতে যে টাইমিংটা লাগবে, তার অর্ধেক সময় একদিকে যাবে, আর তার বাকি অর্ধেক সময় পূর্ব গতির ঠিক বিপরীত দিকে যাবে। তাহলে আমরা বলতে পারি সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি, কিন্তু সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি নয়। আশা করছি আমরা বিভিন্ন প্রকার গতি এই টপিকটা ভালোভাবে বুঝতে পেরেছেন। চলো এখন আমরা আমাদের তৃতীয় টপিক স্কেলার ও ভেক্টর রাশি। এটা জানার আগে আমাদের আগে জানতে হবে রাশি সম্পর্কে। রাশি সম্পর্কে, রাশি কথাটা দ্বারা বোঝায় হচ্ছে, রাশি কথাটা দ্বারা বোঝায় হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় তা হচ্ছে রাশি। যেমন যা কিছু পরিমাপ পরিমাপ করা পরিমাপ করা যায় তা হচ্ছে রাশি। যেমন ধরো এই মার্কারটা এক প্রকার রাশি, কারণ এই মার্কারটা আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, প্রস্থ পরিমাপ করতে পারি, আয়তন পরিমাপ করতে পারি, কি পরিমাণ খালি রয়েছে তাও পরিমাপ করতে পারি। তার মানে এইটাও একটা রাশি। তাহলে তোমার স্বাভাবিকভাবে তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমরা কি পরিমাপ করতে পারি না। দেখো, তুমি পরীক্ষায় 32 পাইছ, তুমি আর তোমার একজন বন্ধু 80 পাইছে, তখন তুমি মনে মনে আফসোস করলা, হাই রে স্যার আমাকে 2টা নাম্বার দিয়ে পাশ করাই দিল না। তখন তোমার মনে একটা কি দুঃখ দুঃখ জন্ম নিবে। এটা কি তুমি দুঃখ কইকে যে এটাকে মাপতে পারে? আসলে মাপতে পারে না। আর তোমার বন্ধু 80 অথবা 98 পাইয়ে সে কান্নায় ভিজে যাচ্ছে, কারণ সে 2 নম্বরের জন্য 100 পায়নি। তাও সেও এক প্রকার দুঃখে রয়েছে। এই দুঃখটাকে তোমরা পরিমাপ করতে পারো? আমরা দুঃখ সুখ দুঃখ যন্ত্রণা এগুলো পরিমাপ করতে পারি না, কাজেই এগুলা কোনো রাশি না। এখন আমাদের বইয়ে দিক নির্ণয়ের ভিত্তিতে দিক নির্ণয়ের ভিত্তিতে দিক নির্ণয়ের ভিত্তিতে রাশি হচ্ছে 2 প্রকার। দিক নির্ণয়ের ভিত্তিতে রাশি, দিক নির্ণয়ের ভিত্তিতে আমাদের রাশি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে স্কেলার
রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দিক নির্ণয়ের ভিত্তিতে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে যে রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। যেমন মনে করো আমি জিজ্ঞেস করলাম আমার বন্ধু থেকে এই রাস্তাটার ভর কত, তখন সে আমাকে বললো 5 কেজি। এখন কি দিক নির্দেশের প্রয়োজন হলো? আর তাহলে আমাদের প্রয়োজন হলো না। তাহলে স্কেলার তাহলে ভর ভর এক প্রকার কি রাশি? তাহলে ভর এক প্রকার এক স্কেলার রাশি। আবার দেখো আমার বন্ধু থেকে আমি জিজ্ঞেস করলাম এখন কয়টা বাজে, তখন সে আমাকে উত্তর দিল এখন 7:30। এবং কি সময় কোন দিকে, কোথায়, কোন দিকে এটা জানতে হলো না, সেই সরাসরি সময় কয়টা বাজে তখন সে আমাকে উত্তর দিল 7:30। তা এর মাধ্যমে বুঝতে পারলাম এখানে কোন দিক নির্দেশের প্রয়োজন হয় না, তার মানে সময়ও এক প্রকার স্কেলার রাশি। আবার দেখো তাহলে আহ স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র কিসের প্রয়োজন হয়? শুধুমাত্র মানের প্রয়োজন হয়। তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মানের প্রয়োজন হয়। এখন আমরা পড়ব ভেক্টর রাশি। ভেক্টর রাশিটা হচ্ছে সেই সকল রাশি যাকে প্রকাশ করার জন্য, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। তাহলে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য কিসের প্রয়োজন হয়? মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। তাহলে মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়। ভেক্টর রাশির একটা উদাহরণ হচ্ছে বল। যেমন মনে করো আমি এটার উপর 5 নিউটন বল প্রয়োগ করলাম, আমি তোমাকে বললাম আমি 10টার উপর 5 নিউটন বল প্রয়োগ করলাম। এখন তুমি আমি যেহেতু বল প্রয়োগ করছি, নিশ্চয়ই এরপর একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, একটা কোনো একটা ক্ষত চিহ্নের সৃষ্টি হতে পারে। তুমি সেটা খুঁজতে গেলা, তখন তুমি সেই আমার থেকে জিজ্ঞেস করবে না কোন দিকে আপনি বলটা প্রয়োগ করছিলেন? তখন আমি বললাম এদিকে, এদিকে, এদিকেও করতে পারে, এদিকে করতে পারে, এদিকে করতে পারে, এদিকে করতে পারে। যখন আমার থেকে জিজ্ঞেস করতে হলো তোমার থেকে কোন দিকে প্রয়োগ করছেন, তখন আমি বললাম এদিকে আমি বল প্রয়োগ করছি। তার মানে বল এক প্রকার ভেক্টর রাশি। আশা করছি আপনারা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি ভালোভাবে বুঝতে পেরেছেন। চলেন এখন আমরা আমাদের 4 নম্বর টপিক দূরত্ব ও সরণ নিয়ে আলোচনা করব। আমরা যে পূর্ববর্তী টপিকে স্কেলার ও ভেক্টর রাশি সম্পর্কে জেনেছিলাম, তার সুন্দর দুটি এক্সাম্পল হচ্ছে দূরত্ব ও সরণ। এখন আমাদের প্রথম শব্দটা হচ্ছে দূরত্ব। দূরত্ব হচ্ছে কোন সচল বস্তু কণা যে পথে চলে সেই পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে কি বলে? দূরত্ব বলেন। মনে করে একটি গাড়ি চলতে 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 যে দৈর্ঘ্যটা অতিক্রম করে সেটা হচ্ছে দূরত্ব। আবার মনে করেন আপনি এখান থেকে হেঁটে 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 বিভিন্ন পথ দিয়ে ঢাকা গেলেন, সেটাও দূরত্ব। দূরত্ব একটা হচ্ছে স্কেলার রাশি। দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। তার মানে এখানে দেখেন আমরা একটি গাড়ি চালিয়ে চালিয়ে চলতে 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 যে দৈর্ঘ্য অতিক্রম করলাম সেটা হচ্ছে দূরত্ব। তাহলে এখানে কোনো দিক নির্দেশের প্রয়োজন হচ্ছে না, শুধু মানটা জানলে আপনার থেকে জিজ্ঞেস করলো আপনি কত দূরত্ব অতিক্রম করলেন, তখন আপনি বললেন আমি 500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলাম। তাহলে এখানে কি দিক জিজ্ঞেস করলো? তাহলে দিক জিজ্ঞেস
করলো না। তাহলে দূরত্ব এক প্রকার স্কেলার রাশি। যেমন মনে করেন এখানে এ অবস্থান, এখান থেকে আপনি এইভাবে গাড়ি চালিয়ে এখানে বি অবস্থানে আসলেন, তাহলে আমরা থেকে জিজ্ঞেস করলাম তুমি কত দূরত্ব অতিক্রম করেছো, তখন তুমি আমাকে উত্তর দিলা আমি এই পথে 500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছি। তাহলে কি আমি তো আপনার থেকে জিজ্ঞেস করেছি কোন দিকে গিয়েছিলেন আপনি, কোন দিক দিয়ে গিয়ে 500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন, জিজ্ঞেস করি নাই। তার মানে দূরত্ব যে কোনো পথেই অতিক্রম করেন না কেন সেটা দূরত্ব যে পথে অতিক্রম করার জন্য যে পথে অতিক্রম করেন না কেন যে দৈর্ঘ্যটা অতিক্রম করেছেন আপনি সেটাই হচ্ছে দূরত্ব। তাহলে এখানে কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না। এখন আমরা জানবো সরণ নিয়ম। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সরণ একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি সরণের সংজ্ঞাটা হচ্ছে দেখেন কোন বস্তুর আদি ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্বকে সরণ বলে। যেমন এখানে দেখেন বস্তুটা এখান থেকে গিয়ে এখানে এইভাবে গিয়ে বি অবস্থানে গেল, তাহলে এটা হচ্ছে আদি, এটা হচ্ছে আদি, আমার এটা হচ্ছে আদি অবস্থান আর এটা হচ্ছে শেষ অবস্থান। তাহলে এটা সরলরৈখিক দূরত্ব হচ্ছে এইরকম সোজাসুজি দূরত্ব, সোজাসুজি এটা হচ্ছে আদি, এটা হচ্ছে শেষ। তাহলে এটা সরলরৈখিক, তার মানে এটা সরল রেখা বরাবর দূরত্ব, মানে সোজাসুজি দূরত্ব। তার মানে এখানে একটা দিকের ব্যাপার আছে, আদি এর দিকটা হচ্ছে আদি থেকে শেষ। তার মানে সরণের দিক হলো আদি থেকে আদি থেকে আদি থেকে আদি থেকে শেষ। তাহলে সরণের দিক হলো আদি থেকে শেষ। চলেন আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করে দূরত্ব সরণ সম্পর্কে আরো ভালোভাবে আইডিয়া পাবো। আমাদের বন্ধু ওই আমাদের ছোট্ট পিচ্ছি বল্টু, মনে করো এদিকে এদিকে 4 মিটার গেল আর এদিকে 5 মিটার 3 মিটার গেল। এখন আমাদের তখন আমি বল্টু থেকে প্রশ্ন করলাম তুমি কত দূরত্ব অতিক্রম করেছো এবং তোমার সরণ কত। আমরা জানি দূরত্ব থেকে আমরা শিখছিলাম হচ্ছে যে দৈর্ঘ্যটা আমরা চলতে চলতে অতিক্রম করব সেটা হচ্ছে দূরত্ব। এখানে দূরত্ব ইজ ইকুয়াল টু, এখানে আমরা প্রথমে 4 মিটার গেলাম, তারপর 3 মিটার গেলাম, তাহলে এখানে মোট দূরত্ব হচ্ছে 7 মিটার। এখন সরণ কত আমাদের জিজ্ঞেস করলো, আমরা জানি হচ্ছে সরণ হচ্ছে আদি ও শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্ব। এখানে হচ্ছে এটা হচ্ছে আদি অবস্থান, এখানে এটা হচ্ছে আদি অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। তার মানে এটা সরলরৈখিক দূরত্ব হচ্ছে এরকম, সরলরৈখিক দূরত্ব হচ্ছে এরকম। এখন চলেন আমরা এই পয়েন্ট গুলোর নামকরণ করি। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এখন এটা দেখে একটা সমকোণী ত্রিভুজ মনে হচ্ছে না? নিশ্চয় আমার এটা সমকোণী ত্রিভুজ মনে হওয়ারই কথা।
তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র, তাহলে এ বি সি ত্রিভুজে সমকোণী এ বি সি এবিসি সমকোণী সমকোণী ত্রিভুজে এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। পিথাগোরাসের সূত্র অনুসারে, এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে এসি স্কয়ার ও ত্রিভুজ স্কয়ার প্লাস ভূমি সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে এর মান হচ্ছে 4 মিটার, তাহলে 4 স্কয়ার, এটা হচ্ছে 3 স্কয়ার। সুতরাং এসি সমান সমান 25 সমান সমান 5 মিটার। তাহলে এখানে আদি এবং শেষ অবস্থানের দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এসি, এসি ইজ ইকুয়াল টু 5 মিটার। তাহলে সুতরাং সরণ হচ্ছে 5 মিটার। আশা করছি আমরা আমাদের প্রবলেমটা ভালোভাবে বুঝতে পেরেছি। আগামী ক্লাসে আমরা আরো কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার পর নেক্সট টপিক নিয়ে শুরু করব। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।